বিশ্বের সম্পদে মেয়েদের অধিকার কোথাও মাত্র 2%, কোথাও 5%। আর দেহ সাজানোর বাজারে মেয়েদের উপস্থিতি পুরো 90%। আমাদেরকে চোখেই পড়ছে না যে নিজেদের মেয়েদের আমরা ঠিক কি বানিয়ে তুলেছি। আর একটা কথাও স্পষ্ট বলে দিচ্ছি, এই যে সাজানো পুতুল হওয়ার জন্য নিজেকে বিকিয়ে দাও, সোনাদানার লোভে দাসত্ব মেনে নাও। এর সবচেয়ে বড় শাস্তি কি পেতে হবে জানো? স্যার, গত 6 মাস ধরে আমি একজন এইচআর রিক্রুটার হিসেবে কাজ করছি। তো যখন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির তরফ থেকে পুরুষ প্রার্থীদের রিকোয়ারমেন্ট আসে, তখন তারা নিজেদের চাহিদা স্পষ্ট করে বলে যে পুরুষ প্রার্থীর মধ্যে এই স্কিল বা দক্ষতা থাকা চাই, এত বছরের অভিজ্ঞতা থাকা চাই, আর এই স্যালারি ব্যান্ডের মধ্যে হতে হবে। কিন্তু যখনই কোনো মহিলা প্রার্থীর পালা আসে, তখন প্রোফাইল যাই হোক না কেন, টেলিকলার, রিসেপশনিস্ট কিংবা এইচআর, তাদের স্কিল বা যোগ্যতার চেয়ে মূল ফোকাসটাই থাকে যে ম্যাম, পার্সোনালিটি খুব ভালো হওয়া দরকার। অর্থাৎ লুক ওয়াইজ বা বাহ্যিক চেহারায় যেন খুব আকর্ষণীয় হয়। তার মানে আমরা যদি চাকরি করতেও যাচ্ছি, সেখানেও তো আমরা শেষ পর্যন্ত একটা অবজেক্টই হয়ে দাঁড়াচ্ছি। অনেক সময় তো তারা সরাসরি বলেই বসে, ম্যাম, টেলিকলারের একটা ছবি আনিয়ে পাঠান তো। একজন নারী হিসেবে এটা বলতে বা শুনতে আমার ভীষণ অদ্ভুত আর অস্বস্তিকর লাগে। কারণ তারা তো কাজের দক্ষতা বা অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন করছে না, কেবল বাহ্যিক রূপ আর চেহারার ওপর ভিত্তি করে বেছে নিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি কোম্পানিগুলোকে আমার কিছু বোঝানোর সুযোগ আছে, নাকি এই রকম পরিস্থিতিতে আমাদের ঠিক কি করা উচিত? কোম্পানিগুলো ভালো করেই জানে যে এভাবে সহজেই মেয়ে পাওয়া যাবে। তারা যদি আগে থেকেই জানতো যে এভাবে কোনো মেয়ে পাওয়া যাবে না, তবে তারা দুঃসাহস পেত না। এমন নয় যে এটা তাদের দোষ, আমরাই নিজেদের মেয়েদের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছি। তাদের ছোটবেলা থেকে বড়ই করা হয় এই সংস্কার দিয়ে যে তোমার দেহই তোমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। তো সেই যে সবচেয়ে বড় পুঁজি, সেই রূপ দেহের পুঁজি দেখিয়ে যদি একটা বর জুটে যায়, তবে তো ভালোই কথা। আমরা আবার ভুল কি করলাম? এটাই তো আমাদের সম্বল ছিল। আমরা তো নারী হিসেবে জন্মেছি, আর নারী মানে তো শুধুই শরীর, নারী মানে আর কী বা হতে পারে। তাই দেহ দেখিয়ে যদি ভালো বর পাওয়া যায়, আর দেহ দেখিয়েই যদি বসের মন জুগিয়ে চাকরিটাও পেয়ে যায়, তাতে আর এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? যতদিন না ছোট মেয়েদের সঠিক শিক্ষা ও চেতনা দিয়ে বড় করবে, ততদিন এই কেনাবেচার বাজার চলতেই থাকবে। যাদের নিজেদের যোগ্যতার জোরে এগোতে হয়, তাদের লড়াইয়ের ময়দানটা সম্পূর্ণ আলাদা। আপনি জিজ্ঞেস করলেন, এটা বন্ধ কিভাবে করাবো? বন্ধ করার কথা তো তখনই আসবে যখন আমরা বুঝবো এটা শুরু কোথা থেকে হচ্ছে। এটা এই কারণেই শুরু হচ্ছে কারণ কারণ যার দরদাম চলছে, যার ছবি বা শরীর দেখা হচ্ছে, তার নিজেরই তো এতে কোনো আপত্তি নেই। আর আমি বলছি, বিয়ের মতো এত বড় একটা বিষয় যে মেয়ে শরীর দেখানোয় আপত্তি তোলে না, সে সামান্য চাকরিতে কেন আপত্তি করবে? আপনি ভেবে দেখুন না, যে মেয়েটি নিজের গোটা জীবনটাই নিজের দেহের কেন্দ্রকে ঘিরে গড়ে তুলেছে, তার এটা কেনই বা খারাপ লাগবে যে সে চাকরিটাও নিজের লুকসের ভিত্তিতে পেয়েছে? তার এতে বিন্দুমাত্র কোনো আপত্তি থাকবে না। আজ তার জীবনটা ঠিক কি? তার কাছে একজন স্বামী বা বর আছে। এমনটা বহু ক্ষেত্রেই দেখা যায় যে অত্যন্ত সাধারণ এক পারিবারিক বা আর্থিক প্রেক্ষাপটের কোনো একটি মেয়ে, সে যে খুব বেশি লেখাপড়া করেছে তাও নয়, কিন্তু সে দেখতে খুব আকর্ষণীয় ছিল। তো তাকে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বর হিসেবে পেয়ে গেল, আর পেয়ে গেল এক বিপুল পয়সাওয়ালা ধনী পরিবার। এখন তার দুটো বাচ্চাও হয়ে গেছে। তো শুধুই দেহের রূপের ভিত্তিতে সে পেয়ে গেল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বর, অথচ সে নিজে কিন্তু আদৌ পড়াশোনা করেনি। কারণ পড়াশোনা করার বা জ্ঞান অর্জনের প্রেরণা তাকে নিজের সমাজ বা পরিবার কখনো দেয়নি। না সে শিক্ষিত, না তার কোনো জ্ঞান আছে, কিচ্ছু নেই। নিজের আর্থিক প্রেক্ষাপটও তার ভীষণ সাধারণ। কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পয়সাওয়ালা পরিবারে তার বিয়ে হয়ে যায়, সেখানে সে দিব্যি মহারানী সেজে বসে আছে। সে বর পেয়ে গেছে, এখন তার সন্তান হয়ে গেছে, আর পেয়ে গেছে প্রচুর টাকা পয়সা। যখন এই সবকিছুই ঘটছে এবং তার এতে কোনো কিছুতেই এতটুকু খারাপ লাগছে না, তার গোটা জীবনটাই দাঁড়িয়ে আছে তার দেহের ওপর, এবং তাতেও তার কোনো খারাপ লাগছে না, তো তার এটা খারাপ কিভাবে লাগতে পারে যে সে চাকরি পাচ্ছে নিজের শরীর দেখিয়ে? কিংবা সে নিজে থেকে হয়তো দেখাচ্ছে না, কিন্তু অন্য কেউ তাকে বলছে যে আমাকে তোমার মুখ দেখাও বা তোমার ছবি পাঠাও। তো আপনার তথাকথিত এই যে পার্সোনালিটি বলছেন, তা তো আসলে শুধুই একটা শরীর। যে আমাকে তোমার শরীর দেখাও, তাহলে আমি তোমাকে চাকরি দিয়ে দিব। তার এতে কেনই বা খারাপ লাগবে?
আর যেদিন থেকে মেয়েদের কাছে এই বিষয়টা অপমানের মনে হতে শুরু করবে, সেদিন এই চাকরিগুলোও বন্ধ হয়ে যাবে। দেখুন, কেউ যদি বিক্রি হতেই প্রস্তুত থাকে, তবে তো বাজারে ১০০ জন খদ্দের এসে দাঁড়িয়ে যাবেই। আমি আছি, এটা আমার জীবন, একজন মানুষ, আমার আত্মমর্যাদা আছে, আমি একজন নারী, আমি নিজেকে বিকিয়ে দেব না। এই দায়িত্বটা আমার নিজের। আর যখন আমি ছোট ছিলাম, একরত্তি শিশু ছিলাম, তখন দায়িত্ব ছিল আমার পরিবারের, আমার শিক্ষকদের আর আমার সমাজের, যে তারা আমাকে এমনভাবে বড় করে তুলবে যাতে আমি স্পষ্ট শিখতে পারি জীবন বিক্রি হয়ে যাওয়ার জন্য নয়। কিন্তু আমাকে কেউ এমন কোনো শিক্ষা দেয়নি। কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি, প্রাপ্তবয়স্ক হয়েছি। ঠিক আছে, অতীতে আমার পরিবার বা পরিবেশে আমাকে ভালো শিক্ষা দেওয়া হয়নি, কেউ আমাকে বোধ দেয়নি, কিন্তু আজ তো আমি সাবালক। তাই নিজেকে বিক্রি না করার দায়িত্ব আমার নিজের। আর আমি যদি বিক্রি হতে রাজি থাকি, তবে এটা নিশ্চিত যে বাজারে ১০০ জন খদ্দের এসে দাঁড়িয়ে যাবেই। একজন মানুষের যে আত্মমর্যাদা, তা তাকে ফিরিয়ে দিতেই হবে। আমি খবরের কাগজ, পত্রিকা বা মিডিয়ায় দেখি, সেখানে পুরুষের ক্ষেত্রে পার্সন লিখে দেয়, কিন্তু কোনো নারী হলে তাকে শুধু উম্ম্যানই লিখবে, তাকে পার্সন পর্যন্ত লেখে না। সবার আগে নারীকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেটুকু একরত্তি একটা ছোট্ট মেয়ে, আর আমরা তাকে একদম শুরু থেকেই একটা মিনি উম্ম্যান বানিয়ে ফেলি। আলাদা ধরনের পোশাক, চুলের কায়দা, বেনি, চিরুনি, কপালে টিপ, টিকলি, পায়ে নূপুর, ঘুঙুর, চোখে কাজল, নাক ফোড়ানো, কান ফোড়ানো, এই সব কিছুর সাথে কি মন আর চেতনার কোনো সম্পর্ক আছে? অথচ তার সাথে প্রতিনিয়ত যা যা করা হচ্ছে, তা সবই তো শুধু শরীরের বিষয়। ফলে বড় হতে হতে শরীর হয়েই বেড়ে ওঠে। আমাদের পাঠ্য বইগুলোর দিকে তাকিয়ে দেখুন। এখন হয়তো কিছুটা বদল এসেছে, কিন্তু ২০-৩০ বছর আগের পাঠ্য বইগুলো দেখলে বুঝবেন সেখানে কতটা লিঙ্গ বৈষম্য লুকিয়ে ছিল। তে রান্নাঘর, আর সেই রান্নাঘরের যে ছবি আঁকা থাকবে, তাতে দেখা যাবে এক মহিলা দাঁড়িয়ে রুটি বেলছেন। তে রান্নাঘর, আর সেখানে ছবি দেওয়া হলো এক মহিলার, যে শুধু রুটি বেলে চলেছে। এর আসল মানেটা কি? মানে হলো, তুমি যদি মেয়ে হও, তবে নিঃশব্দে তোমার অবচেতন মনে এই সংস্কারটা গেঁথে দেওয়া হলো যে তুমি তো আসলে শুধু রুটি বেলার জন্যই জন্মেছ। তে রান্নাঘর, আর সেখানে ছবি একজন মহিলার। বিজ্ঞানী, বিজ্ঞানীর ক্ষেত্রে ছবি এঁকে দেখানো হবে ২-৩ জন পুরুষ বসে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করছে। বিজ্ঞানীর জায়গায় কোনো মহিলার ছবি খুঁজে পাওয়া বড়ই কঠিন। তে রান্নাঘরে থাকবে মহিলার ছবি, কিন্তু এস ফর সায়েন্টিস্টে কোনো মহিলার ছবি থাকবে না। বানিয়ে দাও না, তাকে একটা শরীর বানিয়ে দাও। বিজ্ঞানের সম্পর্ক তো গভীর চেতনার সাথে। মেয়েকে কেন আর বিজ্ঞানী বানাবে? এটাই তো হয়। সম্প্রতি আমার মেয়ের স্কুলের স্পোর্টস ডে ছিল। সেখানে ছেলেরা খেলায় অংশ নিল, আর মেয়েদের ক্ষেত্রে ম্যাডাম বলে দিলেন চিয়ার গার্ল হওয়ার জন্য মেকআপ করে সেজে আসতে। আমি যখন বললাম যে এই বয়সে বাচ্চাদের মেকআপ আমাদের পছন্দ নয়, তখন ম্যাম বললেন, আরে একটু চেঞ্জ, এটুকু তো চলেই। তো এসব শুনে আমার যেমন রাগও হয়, তেমনি স্বস্তিও লাগে যে ব্যক্তিগতভাবে আমার নিজের কোনো মেয়ে নেই। কারণ তার স্কুল যদি এসব কাণ্ড করত, তবে আমি হয়তো মারপিটই করে বসতাম। আর যদি কোনো সভ্য সমাজ হতো, তবে স্পোর্টস ডেতে ছেলেরা খেলবে আর মেয়েদের সাজিয়ে এনে চিয়ার গার্ল বানানো হবে, এমন কাজের জন্য স্কুল কর্তৃপক্ষের সোজা জেল হওয়া উচিত ছিল। খুব বেশি সময় লাগে না, ৮-১০ বছর কিংবা ১২ বা ১৪ বছর বয়স হতে না হতেই একটা মেয়ে নিজে থেকেই এই সংস্কারগুলোকে এতটাই আত্মস্থ করে নেয় যে
ব্যাস, এই রূপদেহই তো আমার একমাত্র মূলধন, এটাই আমার সম্পদ, এটাই আমার অস্ত্র। আর এর ওপর ভর করেই দুনিয়ায় মজা করে বাঁচতে হবে। একটা ঘটনা মনে পড়ে, সেখানে ক্লাস 8 বা 10 এর একটা ছেলে আর মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। তো সেই মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করছে, তুই ভবিষ্যতে কি করবি? ছেলেটি বলল, আমি বোর্ডে টপ করব। মেয়েটি বলল, আচ্ছা তারপর কি করবি? ছেলেটি বলল, তারপর 12-এ টপ করব। তারপর কি করবি? তারপর এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করব। তারপর কি করবি? আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, যা হোক কিছু একটা বড় হব। তারপর কি করবি? তারপর আরো বড় পরীক্ষা দেব, ভালো চাকরি নেব, আমেরিকা যাব, সেখানে গিয়ে এই করব। বাহ, তুই এত কিছু করবি। আচ্ছা তুই নিজে কি করবি? তখন মেয়েটি বলল, আমি তোকে বিয়ে করে নেব। আর এই কথাটাকে সমাজে বিরাট একটা মজার রসিকতা বলে মনে করা হয়। এই কথাটা অত্যন্ত হিংস্র, নিষ্ঠুর, এটা কোনো হাসির কথা নয়। আর এতে সবচেয়ে অবাক করা বিষয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো, এটা শুধু একটা জোকস নয়। কোটি কোটি তরুণী এই বিকৃত আদর্শটাকে পুরোপুরি মনের ভেতর গেঁথে নিয়েছে। কী বা করার আছে? শুধু মনের মতো একটা প্রতিষ্ঠিত ছেলে ধরে নিলেই চলবে। 90% বিউটি প্রোডাক্টস আর কসমেটিক্স তৈরি হয় মেয়েদের জন্য, আর এটা আমাদের মাথায় ঢুকছে না। বিশ্বের ক্ষমতা ও সম্পদে মেয়েদের অংশীদারি কোথাও মাত্র 2%, কোথাও 5%। অথচ শরীর চকচকে করার প্রসাধন বাজারে মেয়েদের উপস্থিতি পুরো 90%। আমাদের কি চোখে পড়ছে না যে নিজেদের মেয়েদের আমরা ঠিক কি বানিয়ে তুলেছি? এই কাজের জন্য অভিধানে অত্যন্ত কুরুচিকর শব্দ আছে, যেখানে পৃথিবীর কোনো কিছুতেই আপনার অধিকার নেই। অথচ 90% বিউটি প্রোডাক্টস আপনার জন্যই তৈরি। আর সেই কাজেই আপনি নিজেকে সঁপে দিয়েছেন। উচ্চতর গবেষণায় মেয়েরা কতজন? খুব কম। সংসদে কতজন? খুব কম। কর্পোরেট বোর্ডরুমে কতজন? খুব কম। নোবেল পুরস্কারে কতজন? খুব কম। আর রূপচর্চার বাজারে কতজন? শুধু তারাই আর তারাই। আমাদের কি চোখে পড়ছে না যে এটা ঠিক কি ঘটছে? এটা কেমন ধরনের ব্যবসা? আর এই জঘন্য ব্যবস্থাটা আমরাই তৈরি করেছি। এই ব্যক্তিকে, এই মানুষকে নিজের আত্মমর্যাদা নিজেকেই ছিনিয়ে নিতে হবে, রিক্লেইম করতে হবে। কোনো পুরুষ এসে তাকে এই মর্যাদা উপহার দেবে না। পুরুষ দিতে পারবে না। কারণ নারীকে একজন মানুষ হিসেবে দেখার জন্য পুরুষটিরও তো আগে নিজে একজন মানুষ হওয়া প্রয়োজন। পুরুষ তো মানুষ হতেই পারেনি, সে তো শুধুই পুরুষ হয়ে আছে। তাই সে নারীকেও শুধুই একটা দেহই মনে করে, চৈতন্য বলে দেখে না। আর নারীও বসে বসে অপেক্ষা করতে পারে না যে কোনো একদিন পুরুষ চৈতন্যবান হবে আর আমাদের মর্যাদা ফিরিয়ে দেবে। সে আদৌ কোনোদিন চৈতন্যবান হবে কি হবে না তার কি নিশ্চয়তা আছে? আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন না। আমি বরং উল্টোটা দেখি। আমি দেখি যে এই ধরনের কুসংস্কারে বন্দী হতে হতে একটি মেয়ে ভেতর থেকে এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজের স্বাধীনতার জন্য যখন আসল লড়াইটা লড়তে হয়, তখন সে লড়াইটাও ঠিকমতো লড়তে পারে না। তাকে যদি একদম উপযুক্ত পরিবেশও দেওয়া হয়, বলা হয় যে এটা একটা সমান সুযোগের ময়দান, এখানে তোমার সাথে কোনো অন্যায় হবে না, এবার লড়ো, সমানে সমানে লড়ো, সে লড়তেই পারে না। ভেঙে পড়ে গিয়ে বলে, আমার দ্বারা এটা হবে না, এটা আমার সাধ্যের বাইরে। অথচ তোমার ভেতরের এই যে চরম দুর্বলতা, এটা তোমার আসল সত্তা নয়, এটা তোমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে এভাবে দুর্বল হয়ে পড়া আর ভেঙে পড়া। আজ শরীর খারাপ, আজ কাজ করতে পারিনি। এমন কোনো সৈনিক কখনো হতে পারে যে যুদ্ধের আসল দিনে দাঁড়িয়ে বলে, আজ আমি কাজ করতে পারবো না, আজ আমি অসুস্থ, আজ আমার এই হয়েছে, আজ আমার ওই হয়েছে?
এমন কি কোনো সৈনিক হয়? আর হাতের চুড়ি বাজিয়ে তো কোনোদিন মুক্তি মিলবে না, তরোয়ালের ঝংকার দিয়েই মুক্তি ছিনিয়ে নিতে হবে। অথচ যখনই তরোয়াল ধরার সময় আসে তখনই বলে ওঠে আমার শরীর খারাপ হয়ে গেছে। বিপদে পড়ে তো সেই মানুষটা যে তোমার হাতে তরোয়াল তুলে দিয়েছিল, সে ভাবছে, দেখো, আমি একটা নারী সেনাদল গড়ে তুলেছি। আর পেছনে ফিরে তাকিয়ে দেখে তাদের অর্ধেকই বলছে, আজ আমাদের এই হয়েছে, আজ ওই হয়েছে, আমরা আর নিতে পারছি না, এটা বড্ড বেশি। তাহলে কি হবে? নিজের স্বাধীনতার দায়িত্ব নিজেকেই নিজের কাঁধে তুলে নিতে হবে। তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। অন্য কেউ বড় জোর তোমাকে অনুপ্রেরণা দিতে পারে, একটু সাহায্য করতে পারে। দু ধরনের মানুষ হয়, আমি মানুষ বলছি, নর বা নারী নয়, কারণ পুরুষও এমন হতে পারে আবার নারীও এমন হতে পারে। এক ধরনের মানুষ হলো তারা যাদের সামনে যখনই কোনো কঠিন চ্যালেঞ্জ বা পরীক্ষা আসে তাদের তেজ আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। যখন সামনে কোনো বিপদ আসে, কোনো শত্রু আসে, তখন তাদের ভেতরের তেজ আরও উত্তাল ঢেউয়ের মতো গর্জে ওঠে। চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তারা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। এক ধরনের মানুষ হয় এরা। আর দ্বিতীয় ধরনের মানুষ হলো তারা যাদের সামনে কোনো কঠিন মুহূর্ত এলেই তারা স্রেফ ধসে পড়ে। অথচ দুজনের জনের সামনে কিন্তু ঠিক একই পরিস্থিতি এসেছে। একজন বিপদ দেখে আরও দ্বিগুণ উৎসাহে বলে ওঠে, বাহ, এবার আসবে আসল লড়াইয়ের আনন্দ। আর আরেকজন হলো সে যে সামান্য বিপদ দেখেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তুমি যদি এমন আচরণ করো তবে লড়াইটা করবে কিভাবে? আর ঘরে হাত গুটিয়ে বসে থাকলে কেউ তোমাকে স্বাধীনতার কোনো উপহার বা প্রসাদ এনে দেবে না। আর একটা কথাও স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই যে সাজানো পুতুল হয়ে ওঠার আপোষ করে নাও। এই যে সোনা দানার লোভে, এই যে দাসত্বকে হাসি মুখে মেনে নাও। এর সবচেয়ে বড় শাস্তি এটাই পাবে যে গোটা জীবনে কোনোদিন একজন স্বাধীন চেতা সঙ্গীও খুঁজে পাবে না। কারণ মুক্ত আকাশের ডানা মেলা পাখিদের খাঁচায় বন্দি কোনো পাখি কখনো পছন্দ হয় না। এই যে দাসত্বের কেনাবেচা করে নাও, এর ফলে কোনো স্বাধীন সঙ্গী তো মিলবেই না। তখন নিজের মতোই মানুষ জুটবে, ক্রেতা, বিক্রেতা, খদ্দের আর ব্যবসায়ী। মুক্ত আকাশে ওড়ো, সেখানে হয়তো আকাশের মতোই বিশাল হৃদয়ের কোনো মুক্ত সঙ্গী মিলেও যেতে পারে। আর যদি নাও মেলে, আস্ত আকাশটা তো তোমার হলো। এই জঘন্য অচলাবস্থা যদি কোনোদিন শেষ হতে হয় তবে তা মেয়েদের নিজেদের দিক থেকেই শেষ হতে হবে। যেদিন থেকে তারা স্পষ্ট দেখতে পাবে যে এভাবে বাঁচার মধ্যে কোনো মানব জীবন নেই, কোনো আত্মমর্যাদা নেই, ঠিক সেদিনই এর চিরতরে সমাপ্তি ঘটবে। আর যতদিন পর্যন্ত নারীরা এই বৈষম্যমূলক ব্যবস্থার সমান অংশীদার হয়ে থাকবে ততদিন এই প্রহসন চলতেই থাকবে। পুরুষের কাছে পেশি শক্তি আছে আর নারীর কাছে ইউটারাস, এটাই তো আদিম আপোষ। পুরুষের কাছে মস্তিষ্ক আর নারীর কাছে কেবল গর্ভধারণ ক্ষমতা, এটাই তো চুক্তি। আর এই নোংরা চুক্তিটাকে নারীকেই নিজের দিক থেকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যে মস্তিষ্ক ও বুদ্ধি আমারও আছে, চেতনা আমারও আছে, আমি একজন পূর্ণাঙ্গ মানুষ। নিজের জীবন থেকে এমন প্রতিটা বিষয়কে দৃঢ়ভাবে বর্জন করো যা তোমাকে একজন মানুষ না বানিয়ে কেবল একজন নারী বানিয়ে রাখে। একটি মাত্র সূত্র দিয়ে যাচ্ছি,
জীবনের প্রতিটি বিষয় যা তোমাকে মানুষ হিসেবে দেখার বদলে কেবল নারী হিসেবে চিহ্নিত করে তাকে নির্দ্বিধায় অস্বীকার করো। এটুকুই যথেষ্ট। এই একটি মাত্র সূত্র। সে কোনো মানুষ বা ব্যক্তি হতে পারে যে তোমাকে একজন মানুষ হিসেবে না দেখে শুধুই শরীর হিসেবে দেখে, তাকে জীবন থেকে বর্জন করো। তা ঘরের কোনো বস্তু হতে পারে, কোনো প্রসাধন সামগ্রী হতে পারে, তা যা খুশি হতে পারে। এমনকি কোনো অন্ধ আবেগ বা ধারণাও হতে পারে। খেলাধুলো করা, দৌড়ঝাঁপ করা বা জিমে যাওয়া তো ছেলেদের কাজ, আমি তো মেয়ে মানুষ। এই যে চিন্তা, এই চিন্তাকেই ছুঁড়ে ফেলে দাও, কারণ এই চিন্তাটা তোমাকে মানুষ হিসেবে নয়, নারী হিসেবে দুর্বল করে দেখছে। পুরুষ জাতীয় সেদিন অনেক বেশি উন্নত ও মানবিক হয়ে উঠবে যেদিন নারী তার আত্মমর্যাদা খুঁজে পাবে। পুরুষও অন্তরের আসল মুক্তি সেদিনই পাবে যেদিন নারী মুক্তি পাবে, কারণ শেষ পর্যন্ত দুজনেই তো এক। আপনাদের জেনে আনন্দ হবে, আমাদের নিজস্ব অ্যাপে যেখানে গীতা ও সমস্ত প্রোগ্রামগুলো চলে, সেখানে বুদ্ধ আছেন, গীতা আছেন, উপনিষদ আছেন, অষ্টাবক্র আছেন। এরা আমার জীবন বদলে দিয়েছেন। এদের সান্নিধ্য পেলে আপনার জীবনও বদলে যাবে। সত্যি বলতে লাখ লাখ না হলেও হাজার হাজার মানুষের জীবন তো সত্যিই আমূল বদলে গেছে। 2 লক্ষেরও বেশি গীতা অংশগ্রহণকারীদের সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। প্রথম মাস সম্পূর্ণ ফ্রি। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস সহ অ্যাপে পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ প্রশ্নোত্তর, গীতা কমিউনিটি, গীতা পরীক্ষা, অডিও বুকস এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।